Welcome to XN Academy. Hope you all are doing fine. ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট বেরিয়েছিল 16 তারিখে, যেটা বেরিয়েছিল তোমাদের কলকাতা পুলিশের ক্ষেত্রে, ঠিক আছে। এবং কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট, এই তিনটা পদে তোমাদেরকে ভ্যাকেন্সি বেরিয়েছিল। সেটাতে একটা ফার্দার নোটিশ দিয়েছে, অর্থাৎ 29 তারিখে 29 তারিখে একটা সেটাতে ফার্দার নোটিশ দিয়েছে। এবং সেই নোটিশটাতে কি বলা হচ্ছে দেখো, সেই নোটিশটাতে তোমাদের যে সিলেবাস আছে, যে কি ধরনের পরীক্ষা হবে, কত নাম্বারের পরীক্ষা হবে এবং সিলেবাসে কি কি থাকবে, তারপর তোমাদের কত ছাড় থাকবে বা কত ভ্যাকেন্সি রইবে, এরকম হবে সব কিছুর ব্যাপারে এই কলকাতা পুলিশের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এই নোটিশটা, নতুন নোটিশটা যেটা দিয়েছে সেটাতে দিয়েছে, ঠিক আছে। এবং যে এক্সাম সেন্টার কোথায় হবে, পে স্কেল কত হবে, অর্থাৎ বেতন কত, সবকিছুর ব্যাপারে এই ভ্যাকেন্সিটাতে, এই যে নতুন নোটিশটা দিয়েছে 29 তারিখে, সেটাতে বলা হয়েছে। শেষ অবধি ক্লাসটা দেখবে, শেষ অবধি দেখো ভিডিওটা, যাতে করে তুমি তোমার যেসব কোয়ারি আছে, যে প্রবলেম আছে বা কোয়েশ্চেন আছে, সেগুলো যেন তুমি ডাউটগুলো ক্লিয়ার করতে পারো, ঠিক আছে। দেখো, যে কলকাতা পুলিশের ভ্যাকেন্সিটা রয়েছে, প্রথমে কি দেওয়া আছে দেখো, নেম অফ দ্য পোস্ট অফ দ্য পে স্কেল। প্রথমে পে স্কেল দিয়েছে, এখানে কি কি পদে দিয়েছে, সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরেস, সেটা দিয়েছে তোমার আনআর্ন ব্রাঞ্চ, ঠিক আছে, অর্থাৎ বন্দুকধারী নয়, নর্মাল যেটা। এবং দিয়েছে সার্জেন্ট ইন কলকাতা পুলিশ ইন দ্য পে স্কেল অফ 10th ইন দ্য ম্যাট্রিক্স। 10th পে লেভেলে দিয়েছে এবং সেটার বেতন করে দিয়েছে 32,100 থেকে শুরু করে 82,900 অব্দি বেতনের পে স্কেল থাকছে। 32,100 থেকে 82,900। এবং সেটা পে স্কেল থাকবে তোমার পোস্টের উপর ডিপেন্ড করে থাকবে, ঠিক আছে। যে পোস্ট, কি পোস্টে কাজ করছো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে থাকছে, যে কোন পোস্টে তুমি কাজ করছো, ঠিক আছে। দেখো, এরপর যে দেওয়া আছে, তারপর বলছে এখানে নেম অফ দা নাম্বার অফ দা ভ্যাকেন্সি। নাম্বার অফ দা ভ্যাকেন্সিস এর ক্ষেত্রে কি কি দিয়েছে দেখো, যে আনরিজার্ভড এর ক্ষেত্রে কি কি দিয়েছে, আনরিজার্ভডে 101টা রয়েছে। এবং সাব ইন্সপেক্টর, এটা সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এবং ইন্সপেক্টরেসে আনরিজার্ভড রয়েছে 10টা, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে। এবং সার্জেন্টে রয়েছে 60টা। এভাবে শিডিউল কাস্টের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে দিয়েছে 41 এবং এখানে দিয়েছে 10টা, এবং সার্জেন্টের ক্ষেত্রে দিয়েছে 16টা, অর্থাৎ টোটাল 67। এবং এইভাবে ওবিসি বি এসটি সবকিছু মিলে টোটাল যেটা ভ্যাকেন্সি বেরোয়েছে, সেটা টোটাল ভ্যাকেন্সি হয়েছে 330টা, ঠিক আছে। নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি যেটা, সেটা দিয়েছে 330টা। এবং এরপর ভ্যাকেন্সির নিচটাতে দেখো দিয়েছে টোটাল ভ্যাকেন্সিজের নিচে এখানে একটা নোট দিয়েছে এখানে কি দিয়েছে দেখো, টোটাল ভ্যাকেন্সির আর স্টেটেড অ্যাভারেজ পিওরলি প্রফেশনাল অ্যান্ড সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস। তার মানে কি, অর্থাৎ যে ভ্যাকেন্সিটা আছে সেইটা তোমাদের ইনক্রিজ হতে পারে, চান্স রয়েছে যে টোটাল ভ্যাকেন্সি 330 সেটা কিন্তু ইনক্রিজ হতে পারে। কেন? কারণ বলছে সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জেস, অর্থাৎ চেঞ্জ করা যেতে পারে। এবং সেকেন্ড যে ইম্পর্টেন্ট দিয়েছে, সেটা কি বলছে, যে ক্যান্ডিডেট যারা অ্যাপয়েন্ট করা হবে, তাদেরকে মে বি ট্রান্সফার ফ্রম কলকাতা পুলিশ টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ, অর্থাৎ তোমাদের কেপি থেকে ডব্লিউবিপি তে ট্রান্সফারের ব্যবস্থা, অর্থাৎ যদি চাই তোমাদের গভর্নমেন্ট অফ ডিজাইনে পাবলিক ইন্টারেস্ট থাকে, বা গভর্নমেন্ট যদি চায় তোমাদেরকে যে ট্রান্সফারটা, সেটা কিন্তু কলকাতা পুলিশ থেকে শুরু করে ডব্লিউবিপি পুলিশেও করতে পারে, ঠিক আছে। অর্থাৎ এইটার ব্যাপারটা হচ্ছে গিয়ে, যে তুমি ডব্লিউবিপি তে ফর্ম ফিল আপ করে ডব্লিউবিপি তে করতে পারো, এবং কনস্টেবল করার পর, এই কলকাতা পুলিশে করার পর যদি ওরা চায়, তাহলে কিন্তু তোমাকে ডব্লিউবিপির ক্ষেত্রে কিন্তু দিয়ে দিতে পারে, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কি বলছে এলিজিবিলিটি বলেছে এখানে। এজ কি কি দিয়েছে দেখো, এজ দিয়েছে 20 বছর থেকে শুরু হতে হবে, 20 বছর হতে হবে, এবং তার সাথে সাথে 27 অব্দি এজ হতে হবে। 20 বছর থেকে শুরু করে 27-এর মধ্যে এজ থাকতে হবে, তার উপরে যাদের এজ থাকবে তাদের হবে না। এবং নিশ্চয়ই তার মধ্যে অবশ্যই তার মধ্যে ব্যাপার রয়েছে, যে যারা হয়তো এসসি এসটির মধ্যে, তাদের ক্ষেত্রে রিল্যাক্সেশন রয়েছে, সেই রিল্যাক্সেশনটা কিরকম রয়েছে দেখো। তারপর কি বলছে দেখো, এখানে দিয়েছে যে দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট নট বি বিলো 20, অর্থাৎ 20 বছরের নিচে হওয়া চলবে না, এবং 27 বছরের বেশি হওয়া চলবে না। কিন্তু যারা এখানে বলছে, যারা আপার এজ লিমিট ইজ রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স, এসসির ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকছে, এবং যারা এসটি তাদের ক্ষেত্রে থাকছে 3 ইয়ার্স, ঠিক আছে। এসসি 5 ইয়ার্স ফর এসসি অ্যান্ড এসটি, এসসি এবং এসটির জন্য 5 বছরের ছাড় থাকছে, এবং যদি ওবিসি থাকে, ওবিসির জন্য 3 বছর ছাড় থাকছে। অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে যেটা 27, সেটা এসসি এসটির জন্য 32, এবং ওবিসির ক্ষেত্রে সেটা 30 অবধি থাকছে, 30 বছর বয়স অবধি ফর্ম ফিল আপ করতে পারে, যারা 30 বছর বয়স অবধি, ঠিক আছে। এরপর কি বলছে, ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হু হ্যাভ অলরেডি অ্যাপিয়ার্ড অ্যাট দ্য কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিকোয়ারমেন্ট অফ দ্য এক্সামিনেশন, রিকোয়ারমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্ট্রেস,
and sergeant in Kolkata Police conducted by PSC and or formally KPRB or 3 earlier occasions shall not be eligible to apply. অর্থাৎ যারা অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ করেছে বা এক্সাম দিয়েছে, অলরেডি এক্সাম দিয়েছে সাব ইন্সপেক্টর এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এবং যারা সার্জেন্ট পুলিশের ক্ষেত্রে, কলকাতা পুলিশের সার্জেন্টের ক্ষেত্রে অলরেডি যারা এক্সামটা দিয়েছে, যেটা পিএসসি কন্ডাক্ট করেছিল, পাবলিক সার্ভিস কমিশন থেকে যে কন্ডাক্ট করা হয়েছিল, সেই এক্সামটা যারা দিয়েছে বা যারা ফর্ম ফিল আপ করেছে তারা কিন্তু এলিজিবল হবে না। তারা সেই পরীক্ষাটা, এই পরীক্ষাটা আবার দিতে পারবে না। এবং ডেট অফ বার্থ অ্যাজ রেকর্ডেড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, অর্থাৎ যে ক্লাস 10-এর যে অ্যাডমিট কার্ডে রয়েছে বা ক্লাস 12-এর বা গ্রাজুয়েশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট এক্সামের ক্ষেত্রে যে ডেট অফ বার্থটা রয়েছে সেইটা এলিজিবল হবে। অন্য জায়গায় যে আধার কার্ড বা ভোটার কার্ড সেইখানে বলছে না, যে আধার অ্যাডমিট কার্ডে থাকছে মাধ্যমিকের ক্ষেত্রে বা 12-এর ক্ষেত্রে যে ডেট অফ বার্থটা সেটা তোমাদেরকে করানো হবে। Candidates belonging to OBC A or ABC B category if shortlisted for personality টেস্টের জন্য যদি OBC A এবং OBC B কে ক্যাটাগরাইজড করা হয়, has to produce কি বলছে রিনিউড অর ফ্রেশ ওবিসি অর ওবিসি ভার্স সার্টিফিকেট, অর্থাৎ যাদের অলরেডি পুরনো ওবিসি এ বা ওবিসি সার্টিফিকেট রয়েছে তাদের ক্ষেত্রে কি করতে হবে, যে সার্টিফিকেটটা করবে সেটা কিন্তু তোমার পুরনো হওয়া চলবে না, সেই সার্টিফিকেটটা রিনিউ করা হতে থাকবে, ঠিক আছে। রিনিউ যদি না হয় তখন কিন্তু প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই যারা ফর্ম ফিল আপ করবে, যারা করবে ঠিকঠাক করে, তাদের রিনিউ করে রাখবে ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেটটা, যারা ঠিকঠাক করে করে রাখবে, ঠিক আছে, রিনিউ করে রাখবে। ইন কেস এ ক্যান্ডিডেট ফ্রম ওবিসি এ অর ওবিসি বি ক্যাটাগরি claims relaxation in upper age limit at the time of submission of application but fails to produce the renewed OBCA OBCB certificate at the time of her personality test, his or her candidate cells কি বলছে এখানে, ডাইরেক্টলি বলছে রিজেক্টেড করা হবে। অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করলে, পরীক্ষাও দিলে, ফর্ম ফিল আপ করলে, পরীক্ষা দিলে, তার সাথে সাথে অ্যাপয়েন্টও হয়ে গেলে, ঠিক আছে, অ্যাপয়েন্ট মানে তোমাদের পাস করলে সব কিছু করলে অ্যাপয়েন্ট না, যখন ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস যখন ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সময় যদি তুমি শো করতে না পারো তোমার যে ওবিসি এবং ওবিসি বি এর যে রিনিউড, যেটা বা নতুন ভাবে যেটাকে রিনিউ করা, যেটা পুরনো ওল্ড যদি ওবিসি এ বা ওবিসি বি দেখাও, সেটা কিন্তু সেখানে তোমাকে ধরা হবে না। তোমার সেটা যদি রিনিউ করা থাকে তখনই হবে, না হলে কিন্তু রিনিউ না করা থাকলে সেটাতে প্রবলেম করতে পারে, ঠিক আছে। নেক্সট কি বলছে দেখো, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি বলছে, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ এ ব্যাচেলার্স ডিগ্রি, অর্থাৎ একটা ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে, বিএ পাস করো, বিএসসি পাস করো, বা নর্মাল যে গ্রাজুয়েশন করা থাকলেই হবে। ল্যাঙ্গুয়েজ, দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি এবল টু স্পিক রিড ইন রাইট ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলাতে পড়া লেখা এবং বলতে জানতে হবে। হাউএভার দিস প্রভিশন উইল নট বি অ্যাপ্লিকেবল টু দ্য পারসন হু আর পার্মানেন্ট রেসিডেন্ট অফ হিল সাবডিভিশন, অর্থাৎ যারা দার্জিলিং এবং কালিম্পং ডিস্ট্রিক্টে যারা বাস করে, ওখানে যারা পার্মানেন্ট রেসিডেন্ট, এখানে কিন্তু দেখো পার্মানেন্ট রেসিডেন্ট বলছে, এমন নয় যে কোনো তুমি ঘর ভাড়া নিয়ে আসো তাহলে তোমার কিন্তু ভাষা জানো না বাংলা, সেখানে কিন্তু হবে না। তুমি যদি কালিম্পং এর এবং যে দার্জিলিং সেখানে যদি পার্মানেন্ট রেসিডেন্ট হও বা স্থায়ী সদস্য হও, ওখানের স্থায়ী বাসস্থান যদি থাকে তুমি, তাহলে ওইখানের ক্ষেত্রে তোমার বাংলা বা তোমার জানতে হবে না, তখন হয়তো নেপালি ল্যাঙ্গুয়েজটা যেটা আছে এখানে, নেপালি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হতে পারে। নেপালি ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অবশ্য বলেনি। ফর দ্য অ্যাপ্লিকেন্টস অফ সাব ডিভিশন অফ দার্জিলিং কালিম্পং ডিস্ট্রিক্ট, দ্য প্রভিশন লেড ডাউন ইন দ্য ওয়েস্ট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 উইল বি অ্যাপ্লিকেবল, অর্থাৎ যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 1961 যেটা দিয়েছে সেটার হিসাবে যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেইগুলো যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ভাষাগুলো যদি বলতে পারে সেইখানে যারা থাকে তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম শো করবে না। নেক্সট কি বলছে, the applicants must possess the above noted qualification or before the date of publication of the advertisement. If it is found during the verification of testimonial in any stage that the candidate has acquired qualification as stated above at any date after the date of publication of this advertisement, his or her candidate will summarily be rejected, ঠিক আছে। The shortlisted candidate of Hill Subdivision or Darjeeling and Kalimpong district have to produce their domicile certificate, তাদেরকে domicile certificate শো করতে হবে। এবং domicile certificate কিভাবে করে তোমরা সকলে জানো, domicile certificate করার জন্য যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেইখানে যাবে, অফিসিয়াল domicile certificate অফিসের নোটিফিকেশনে গিয়ে সেখানে domicile-এর জন্য ফর্ম ফিল আপ করতে হবে। নর্মাল জিনিস, নর্মাল কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা ইউটিউব ভিডিও দেখে দেখে নিও। যদি domicile certificate কারোর না থাকে, domicile certificate অবশ্যই তোমরা একটা যদি চাও তো
বের করে নিয়ে অনলাইন থেকে বের করে নিয়ে সেটাকে তোমাদের কোনো একটা টিচার, হাই স্কুলের টিচার বা কোনো একটা অথরাইজড পার্সন যে আছে তার কাছ থেকে সাইন করিয়ে নিলেও যখন তুমি ভর্তির ক্ষেত্রেও সেই প্রবলেমটা শো করবে না, ঠিক আছে? বা পার্মানেন্ট যদি কারো থাকে সেটা তো আরোই ভালো জিনিস, কোনো প্রবলেম নেই। এটা বলছে মিনিমাম ফিজিক্যাল আর মেজারমেন্ট টেস্ট, এই জিনিসটা সবচেয়ে আসল জিনিস। মেজারমেন্টের কি কি মেজারমেন্ট থাকছে, মেজারমেন্টে এখানে বলছে যে 167 সেন্টিমিটার হাইট হতে হবে তাদের ক্ষেত্রে। নর্মাল সাব ইন্সপেক্টর অফ পুলিশ আর আর্ম ব্রাঞ্চ ইন কলকাতা পুলিশ, কলকাতা পুলিশের ক্ষেত্রে। এবং তাদের জন্য ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি, সমস্ত ক্যাটাগরির জন্য সে 167 হতে হবে, কিন্তু ছাড় থাকছে গোর্খা, রাজবংশী, গাড়ওয়ালি, শিডিউল ট্রাইব অর্থাৎ এসটি, এদের ক্ষেত্রে ছাড় থাকছে। তাদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার দরকার নেই, কিন্তু বাকি যেসব ক্যান্ডিডেট আছে তাদের জন্য সবার জন্য 167 সেন্টিমিটার দরকার। চেস্ট 79 সেন্টিমিটার হতে হবে এবং ফোলানোর পর 5 সেন্টিমিটার ফোলাতে হবে, অর্থাৎ 79 + 5 দ্যাট উইল বি 84 সেন্টিমিটার অবধি তোমার হতে হবে ফোলানোর পর। এবং হাইট তোমাকে চাইছে, সরি ওয়েট চাইছে 56 কেজি, ঠিক আছে? এটা একটা খুব ভালো জিনিস, কারণ তোমার ডব্লিউবির ক্ষেত্রে 57 চাইছিল, একটু যদি ওয়েটের ক্ষেত্রে কারো প্রবলেম থাকে এখানে ঠিকঠাক করে তোমার করে নিতে পারো, 56 চাইছে। পরে বলছে সাব ইন্সপেক্টর অফ পুলিশ, এইখানে বলছে ক্যান্ডিডেটস অফ অল ক্যাটাগরি এক্সেপ্ট গোর্খা, রাজবংশী, শিডিউল ট্রাইবস, এদের ক্ষেত্রে হাইট চাইছে 167 সেন্টিমিটার, ঠিক আছে? অর্থাৎ এখানে আন ব্রাঞ্চের ক্ষেত্রে, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে, এবং এখানে চাইছে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে চাইছে 167, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে সেটাই চাইছে 160 বা এবং 155, এটা ইন্সপেক্টরের ক্ষেত্রে চাইছে, ঠিক আছে? তারপর নিচে কি বলছে দেখো, সার্জেন্ট ইন কলকাতা পুলিশ, যারা সার্জেন্টের পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে তাদের জন্য কি চাইছে, তাদের জন্য চাইছে 163 সেন্টিমিটার হাইট চাইছে, এবং ওয়েট এই সরি চেস্ট ফোলা 181 সেন্টিমিটার থাকতে হবে, এবং ফোলাবার পর আবার 5 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে? অর্থাৎ সার্জেন্টের ক্ষেত্রে তোমার একটু যে কোয়ালিফিকেশনটা চাইছে, বা পিএমটির ক্ষেত্রে যেটা ফিজিক্যাল মেজারমেন্টটা যেটা চাইছে একটু বেশি চাইছে, কারণ ওইখানটাতে তোমার 81 চাইছিল না, ওখানে চাইছিল তোমার 79, কিন্তু এইখানে তোমার 81 চাইছে, ঠিক আছে? এটা গোর্খা, রাজবংশী এবং গাড়ওয়ালির ক্ষেত্রে, এবং নর্মাল যেসব ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে আবার 86 চাইছে, অর্থাৎ ফোলানোর উপর 5 সেন্টিমিটার। অর্থাৎ বেশ হাট্টা খাট্টা লোক হতে হবে, যদি হাট্টা খাট্টা লোক থাকে তাহলে 86 সেন্টিমিটার, মানে বুঝতে পারছো তো? 86 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার, অর্থাৎ 91 সেন্টিমিটার তোমার চাইছে ফোলানোর পর, এবং এখানে চাইছে 86 সেন্টিমিটার, অর্থাৎ সার্জেন্টের ক্ষেত্রে একটু তোমার যে ইয়েটা আছে সেটা একটু বেশি চাইছে, ঠিক আছে? নেক্সট কি বলছে দেখো, মাস্ট কোয়ালিফাই দ্য ফলোইং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 800 মিটার রান করতে হবে। রান কত হচ্ছে 800 মিটার তোমাকে দৌড়াতে হবে, সেটা দৌড়াতে হবে 3 মিনিটের মধ্যে, ঠিক আছে? এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যেটা আছে সেটা তোমাকে 400 মিটার দৌড়াতে হবে, এবং সেটা 2 মিনিটের মধ্যে 400 মিনিট, অর্থাৎ 1 মিনিটের মধ্যে তোমাকে 200 মিটার দৌড়াতে বলছে। এবং এইখানে 3 মিনিটের ক্ষেত্রে 800, অর্থাৎ একটু সামান্য 250-র মতো মোটামুটি ধরা যায়, 250 কেন 260-র মতো ধরা যায়, ঠিক আছে? পরে বলছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট সেল নট বি এলিজিবল টু অ্যাপ্লাই, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তা বলে এমন নয় যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বলতে কারো চশমা পরো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু যাদের হয়তো হাত পা ভাঙা বা সেই ধরনের প্রবলেম, একেবারে হ্যান্ডিক্যাপ, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা সক্ষম নয়, শরীরের দিক থেকে কার্যক্ষম নয়, তাদের ক্ষেত্রে এইটা হচ্ছে, ঠিক আছে? মেথড অফ রিকোয়ারমেন্ট যেটা আছে পিএমটি হবে, যেমন হয় প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, অর্থাৎ দৌড়ঝাঁপ হবে, পিএমটির পর পিইটি হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ঠিক আছে? এবং তার সাথে প্রথমে একবার প্রিলিমিনারি এক্সাম হবে, দুটো এক্সাম হবে, একটা প্রি এক্সাম থাকছে এবং একটা থাকছে তোমার ফাইনাল এক্সাম। প্রি এক্সাম থাকছে, ফাইনাল এক্সাম থাকছে। প্রি এক্সামে কি বলছে, 200 নম্বর ফুল মার্কস, 200 মার্কস, 200 মার্কস, এবং কি কি সিলেবাস থাকছে, জেনারেল স্টাডিজ, ঠিক আছে? জেনারেল স্টাডির মধ্যে জিকে থাকে, ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, বায়োলজি থাকে, হিস্ট্রি থাকে, তারপর তোমার জিওগ্রাফি থাকে, অর্থাৎ পুরো যে সিলেবাসটা সেটা থাকে, এবং লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর ক্ষেত্রে এটা থাকছে, অ্যান্ড অ্যারিথমেটিক মানে ম্যাথ, যেটা থাকে ম্যাথটা থাকে, ঠিক আছে? উইথ ফুল মার্কস অফ 200 মার্কস, 100 মার্কস ইন জেনারেল স্টাডিজ হ্যাভিং 50 কোয়েশ্চেন, 50টা কোয়েশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ ক্ষেত্রে, এবং নাম্বার কত থাকবে 100, অর্থাৎ প্রতিটা কোয়েশ্চেন 2 নাম্বার করে করবে। এবং 50 মার্কস ইন লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এ 50 নাম্বার, এবং হ্যাভিং 25%, অর্থাৎ এটা তো 2 নাম্বার করে মার্কস, অর্থাৎ টোটাল কোয়েশ্চেন থাকতে তোমার সিধা হিসাব যেটাকে বলে যে তোমার 100টা টোটাল কোয়েশ্চেন থাকছে, 100টা কোয়েশ্চেনের মধ্যে তোমার ইন্টু 2 যদি করো তাহলে 200
200 তোমার পরীক্ষা হবে, ঠিক আছে। কোয়েশ্চেন থাকছে 100টা, কিন্তু তোমার ফর্ম ফিল আপটা যেটা আছে, এই কোয়েশ্চেন 100টা থাকলেও তোমার যে নাম্বারটা থাকছে সেটা 200, অর্থাৎ এক একটা কোয়েশ্চেন তোমার 2 নাম্বার করে ক্যারি করছে, ঠিক আছে। এক একটা কোয়েশ্চেন তোমার ক্যারি করবে 2 নাম্বার করে, ঠিক। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে ফিজিক্যাল মেজারমেন্ট আর পিএমটি টেস্ট, এটা তো বলেই দিলাম। তোমার ক্ষেত্রে কি হতে হবে, যে হাইট আর ওয়েটের যে রেশিওটা সেটা ওখানটাতে আছে, এবং এখন আবার হাইট ওয়েট রেশিও চাই, সেই হিসাবে করে যে হাইটের অনুসারে রেশিও। তবে নর্মাল যে নোটিফিকেশনটা যেটা দিয়েছে সেটার ক্ষেত্রে যেহেতু ওটা দিচ্ছে না, সেটা যেহেতু তোমার ওই আবগারির ক্ষেত্রে চাই, আবগারিতে চাই, কিন্তু এখানে চাইবে কিনা সেটা অন্য ব্যাপার, এটা কোনো অফিসিয়াল কিছু না। কিন্তু এখানে অফিসিয়াল নোটিশ হিসাবে দেখাচ্ছে যে 167 এবং 56 ওজন, এটা জেনারেলের ক্ষেত্রে, এবং বাকি যেগুলো দেখলে সেটা, ঠিক আছে। এবং পেপার দেখো, ফাইনাল কম্বাইন্ড এর ক্ষেত্রেও তোমার 200 নম্বরের এক্সাম হবে, এবং সেইটাতে পেপার টাইপ কি আসছে, পেপারের মধ্যে জেনারেল, পেপার 1, পেপার 2, পেপার 3, অর্থাৎ 3টা পেপারে হবে। ফার্স্ট পেপারে তোমার কি থাকছে, জেনারেল স্টাডিজ এবং ম্যাথ এবং জেনারেল স্টাডিজ থাকছে, অর্থাৎ জিএস থাকছে এবং ম্যাথ থাকছে, সেটা থাকবে 100 মার্ক, অর্থাৎ 50টা কোয়েশ্চেন। 50 marks for general studies and 25 marks for logical and analytical reasoning of 25 marks for arithmetic, ঠিক আছে। অর্থাৎ জিএস থাকছে পেপার 1 এ, জিএস থাকবে তোমার 50 মার্কসের, জিএস রিজনিং থাকছে তোমার 25 মার্কসের, এবং ম্যাথ থাকছে তোমার 25 মার্কসের। অর্থাৎ ফাইনালের ক্ষেত্রে পেপার 1 এ তোমার জিএসটা একটু বেশি ভেরি করছে, এবং পেপার 2 থাকছে ইংলিশ অফ 50 মার্কস অফ 1 আওয়ার ডিউরেশন, 1 ঘন্টা সময় থাকছে, এবং টোটাল 50 মার্কসে থাকবে। এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স দেওয়া নেই, যে কতগুলো কোয়েশ্চেন থাকবে সেটা দেওয়া নেই, কিন্তু তোমার টোটাল মার্কস থাকছে 50টা, এবং টাইম থাকবে 1 ঘন্টা। পেপার 3 তে বলছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি ওর 50 মার্কস ইন 1 আওয়ার ডিউরেশন। পেপার 3 তে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি যে ল্যাঙ্গুয়েজই থাক সেটার এক্সাম হবে, এবং 50 নাম্বার হবে, এবং সেটার ডিউরেশন থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এখানে হয়তো তোমাকে প্যারাগ্রাফের টাইপের দেবে, বা তোমার যে ল্যাঙ্গুয়েজটা সেটা দেখবে, ঠিক আছে। দেখো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে কি কি আছে দেখো, পার্সোনালিটি টেস্টে কি রকম করবে ওরা। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে লিমিটেড নাম্বার অফ দ্য ক্যান্ডিডেট সিলেক্টেড মেরিট ওয়াইজ of the result of final combined competitive examination will be called on the appear at the personality test, অর্থাৎ যারা পাস করবে তাদের জন্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ যেটাকে বলে, সিধা হিসাব যেটাকে ইন্টারভিউ বলে, সেই ইন্টারভিউতে ডাকা হবে। এবং ইন্টারভিউতে কি কি দেখা হবে দেখো, ইন্টারভিউতে বলছে ক্যান্ডিডেটস এবিলিটি টু স্পিক ইন বেঙ্গলি, বাংলাতে বলতে জানতে হবে, এবং বাংলাতে বলতে জানা সবার ক্ষেত্রে নয়, যারা দার্জিলিং এবং কালিম্পং এর স্থায়ী বাসিন্দা তাদের ক্ষেত্রে নয়, যেহেতু অফিসিয়াল নোটিফিকেশনটাতেই দেখলে। এবং উইল বি টেস্টেড ইন দ্য পার্সোনালিটি টেস্টে এটা দেখা হবে যে বাংলাতে বলতে পারছে কিনা। তারপর কি বলছে, দ্য ক্যান্ডিডেটস হু ফেল টু সিকিউর মিনিমাম পাস মার্ক ইন দ্য পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ একটা মিনিমাম সিকিউর মার্কস থাকবে তোমার ইন্টারভিউতে একটা মিনিমাম পাস থাকবে, যেমন তোমার ডব্লিউবিপির ক্ষেত্রে সেরকম জিনিসটা যে টোটাল হিসাবে করে, কিন্তু এখানে এদের ক্ষেত্রেও পার্সোনালিটি টেস্টেও একটা টোটাল একটা নির্দিষ্ট নাম্বার থাকবে যেটা তোমাকে করতে হবে। অ্যান্ড উইল বি ডিসকোয়ালিফাইড ইররেসপেক্টিভ অফ দ্য মার্কস অবটেন্ড বাই দেম, যদি বাই চান্স তত পরিমাণ নাম্বার না পাও যেটা ওদের মানে আকাঙ্ক্ষিত, যেটা ওরা চাইছে, তখন কিন্তু তারা হয়ে যাবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে, ঠিক আছে, পুরোপুরি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারপর কি বলছে, দ্য ফাইনাল মেরিট লিস্ট অফ প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ দ্য টোটাল মার্কস অবটেন ইন দ্য 3 পেপার অফ ফাইনাল কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যান্ড মার্কস অবটেন ইন দ্য পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই ভাষাটা বলার আসল অর্থ কি হলো, যে তোমরা যে ফাইনাল মেরিট লিস্টে ফাইনাল যে কম্বাইন্ড ফাইনাল এক্সামটা দেবে, সেইটাই হচ্ছে তোমাদের আসল পরীক্ষা, ঠিক আছে। অর্থাৎ প্রিলিমিনারি যেটা থাকবে সেটা থাকবে শুধুমাত্র পাসিং মোড থাকবে, যদি পাস করতে পারো তাহলেই ঠিক আছে, এবং ফাইনালটা থাকছে আসল এক্সাম। এইখানে তোমাকে পাস করতে হবে, এবং এই ফাইনালের নাম্বারটা এবং পার্সোনালিটি টেস্টের নাম্বারটা, এই দুটো নাম্বার তোমাকে অ্যাড করবে, পার্সোনালিটি এবং ফাইনাল কম্বাইন্ডের যেটা নাম্বার পাচ্ছ, যথা পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তে যে নাম্বার পাচ্ছ, এবং পার্সোনালিটি যে নাম্বার পাচ্ছ, সেই 3টা নাম্বার যোগ করে নিয়ে তার উপর ডিপেন্ড করে পাস করাবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যে প্রিলিমিনারি এক্সাম থাকছে সেটা টোটালি থাকছে তোমার কোয়ালিফাইং এর, ঠিক আছে, কোয়ালিফাইং ইন নেচার থাকবে, ঠিক আছে। ইন কেস 2 or more candidates secure the same total, their seniority in the final merit selection list will be decided upon the marks obtained by the candidates in the final combined competitive examination.
The one who secure higher marks in the final competitive examination will rank higher in the merit list. অর্থাৎ দুজনের যদি সেম নাম্বার থাকে তখন ওরা কি করবে, দুজনের যদি সেম নাম্বার থাকে তাহলে যারা ফাইনাল মেরিট লিস্টে অর্থাৎ পেপার 1, পেপার 2 এবং পেপার 3 তে যারা বেশি নাম্বার পেয়েছে তাকে তোমরা প্রায়োরিটি দেবে এবং তাকে চাকরিটা দেবে যদি সেম নাম্বার দুজনের বাই চান্স থাকে, ঠিক আছে। পার্সোনাল টেস্টের উপর ডিপেন্ড করে তখন কিন্তু হবে না, ফাইনাল মেরিট টেস্টে টোটাল নাম্বার যে বেশি পাচ্ছে তাকে ওই চাকরিটা দেওয়া হবে, ঠিক। নেক্সট কি বলছে, সিলেবাস ফর এক্সামিনেশন। সিলেবাসটা যেহেতু বলেই দিলাম কিন্তু সিলেবাসটা এখানটা আরেকবার দিয়েছে, কি বলছে দেখো। রিজনিং এর ক্ষেত্রে কি কি দিয়েছে দেখো, যে জেনারেল স্টাডিজ দিয়েছে, জেনারেল স্টাডি, জিকে জিএস যেটা থাকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছুই থাকবে এটাতে। এবং লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং থাকছে। লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং এর যে সিলেবাসটা আছে সেটা সার্চ করে পুরোপুরি দেখে নেবে, ফালতু ফালতু সিলিগুলিজম যেসব আছে বা আলতু ফালতু যেগুলো আছে, যেগুলো দরকার নেই সেগুলো পড়ার দরকার নেই। এবং অ্যারিথমেটিকটা বলছে সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন সিলেবাস, অর্থাৎ প্রফিট এন্ড লস, টাইম এন্ড ওয়ার্ক যেগুলো থাকে নর্মাল সমস্ত এক্সামের ক্ষেত্রে সেগুলোই হবে। পেপার 2 এবং পেপার 3 এর ক্ষেত্রে ফাইনাল কম্পারেটিভ এক্সামিনেশন। পেপার 2 এর ক্ষেত্রে ইংলিশ, কোশ্চেন মে বি আস্কড অন অল অর এনি ওয়ান অফ দ্য ফলোইং আইটেমস। কি কি হিসাবে করা যাবে, ড্রাফটিং অফ এ রিপোর্ট, হয়তো ড্রাফটিং অফ এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস অর মেটেরিয়াল সাপ্লাইড, একটা রিপোর্ট লিখতে বলতে পারে, হয়তো যে মেটেরিয়ালটা বা যে পয়েন্টস গুলো দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে তোমাকে ড্রাফট লিখতে বলতে পারে, রিপোর্ট লিখতে বলতে পারে, ট্রান্সলেশন দিতে পারে, অর প্রোজ প্যাসেজও দিতে পারে, সামারি বা থিসিস সেটাও দিতে পারে, ঠিক আছে। কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিমস, অ্যান্টোনিমস এগুলোও থাকতে পারে, ঠিক আছে। ফিজিক্স, ম্যাথের, ইংলিশের ক্ষেত্রে এগুলোও থাকতে পারে। অর্থাৎ টোটাল বলতে চাইছে তোমাকে এগুলো সব কিন্তু প্রিপারেশন করে নিতে হবে। অর্থাৎ তোমাকে তোমার রিপোর্টও ড্রাফট করতে লিখতে বলতে পারে, যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করে, বা ট্রান্সলেশন করতে দিতে পারে, তার উপর আবার প্যাসেজ লিখতে বলতে পারে, সামারিও করতে বলতে পারে, এবং তোমার সিনোনিমস, অ্যান্টোনিমস যেসব থাকে বা কারেকশন অফ ওয়ার্ড সেগুলোও কিন্তু করতে পারে। এবং পেপার 3 তে কি বলছে, পেপার 3 তে বলছে যে ইন বেঙ্গলি অর হিন্দু নেপালি ল্যাঙ্গুয়েজ কোশ্চেন মে বি আস্কড অন অল ওর এনি অফ দ্য ফলোইং আইটেমস। নিচে যেগুলো দেওয়া আছে সেগুলোর উপর ডিপেন্ড করে করবে, যেহেতু বেশি স্টুডেন্ট করে না, ঠিক আছে। বেশি স্টুডেন্ট নেপালির ক্ষেত্রে বা হিন্দি উর্দুর ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে পেপার 2টা যেটা করবে, পেপার 2 তে ইংলিশ থাকছে এবং পেপার 3 তে বাংলা থাকছে, ঠিক আছে। অর্থাৎ পেপার 2 যেটা দেবে সেটা ইংলিশের থাকছে এবং পেপার 3টা সেটা থাকছে বেঙ্গলি, বাঙালিদের জন্য বেঙ্গলি, আর যারা হিন্দি জানে তারা হিন্দি, উর্দু নেপালি যারা জানে তাদের জন্য আলাদা। ড্রাফটিং এ রিপোর্ট ফ্রম দ্য পয়েন্টস সেম জিনিস, ট্রান্সলেশন, ড্রাফটিং, এবং আবার কি বলছে ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি, যারা বাঙালি বা বাংলাতে এক্সাম দেবে তাদের ইংলিশ টু বাংলা করতে পারবে, ইংলিশ টু নেপালি যারা নেপালি ভাষাতে তাদের ক্ষেত্রে ইংলিশ টু নেপালি বলবে, যারা who have opted for Bengali or Nepali respectively, and translation from Hindi or Urdu to Bengali for the candidates who have opted for Hindi or Urdu. বেঙ্গলি ফর দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটেড ফর হিন্দি অ্যান্ড উর্দু এবং হিন্দি যারা দিয়েছে তাদের ক্ষেত্রে বেঙ্গলি, ঠিক আছে। দ্য ট্রান্সলেশন শুড বি অফ 20 মার্কস, ট্রান্সলেশনের মার্কস থাকবে টোটাল 20 নাম্বারের, ট্রান্সলেশনের মার্কস থাকবে 20 নাম্বার দেওয়া হবে, ঠিক আছে। ভেরিফিকেশন অফ ক্যারেক্টার ভেরিফিকেশন করা হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন থাকবে, সেগুলো পরের সমস্ত কিছু, একবারে তো আর সমস্ত কিছু না, তোমাকে আগে পরীক্ষা দেবে, পাস করবে, তার উপর দেখার পরে মেডিকেল থাকবে, এবং মেডিকেলের ক্ষেত্রেও মেডিকেল রিল্যাক্সেশনও থাকছে। আবার দেখো মেডিকেল রিল্যাক্সেশন থাকছে, অল প্রভিশনালি সিলেক্টেড ক্যান্ডিডেট শ্যাল বি রিকোয়ার্ড টু অ্যাপিয়ার ফর মেডিকেল এক্সামিনেশন অ্যাট দ্য স্টেট গভর্নমেন্ট ডিজাইন হসপিটাল, অর্থাৎ সরকারি হসপিটালে। হি অর সি শুড কোয়ালিফাই দ্য প্রেসক্রাইবড মেডিকেল টেস্ট, যে মেডিকেল টেস্ট দেওয়া থাকবে প্রেসক্রাইব সেটাকে পাস করতে হবে, এবং তার মধ্যে কি কি পড়ছে, চেস্ট এক্স-রে and other tests as prescribed by the Department of Health and Family Welfare or government, যে অর্থাৎ ডাক্তার যারা বলবে তারা যে টেস্টগুলো করতে বলবে সেটা চেস্টের এক্স-রে করা হবে, এবং বাকি যেসব করা হবে অর্থাৎ ইউরিন টেস্ট বা তোমাদের আই টেস্ট যেসব করা হয় সেগুলো মেডিকেলের ক্ষেত্রে করা হবে। সেগুলো যখন পাস করবে সেটা তোমার মেডিকেলের ক্ষেত্রে পাস হবে, অর্থাৎ সরকারি হসপিটালে করা হবে, এবং এটা এমন কিছু করা হয় না, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। মেডিকেল টেস্টটা একেবারে মানে সহজ করে, এমন কেউ নয় যা ফেল করে না, নর্মালি সাধারণত কেপির ক্ষেত্রে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তারপর আসছে তোমার ট্রেনিং এন্ড কোয়ালিফিকেশন, অ্যাপয়েন্টমেন্ট এন্ড প্রহিবিশন, অ্যাপয়েন্টমেন্ট কোথায় কোথায় আছে সেটারও ব্যাপার। অ্যাপয়েন্টমেন্টে কি কি বলছে, দ্য ক্যান্ডিডেটস প্রফেশনাল সিলেক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেট অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ ভেরিফিকেশন অ্যান্ড
মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ সবকিছু করে নিলে সেল বি অ্যাপয়েন্টেড অন টেম্পোরারি বেসিসে করা হবে আফটার সাকসেসফুল কমপ্লিশন অফ বেসিক ট্রেনিংটা যখন তোমরা কমপ্লিট করবে অর্থাৎ ট্রেনিং এর পর তোমাদেরকে প্লেস করা হবে উইল বি প্লেসড ইন প্রভিবেশন ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য প্রবেশনে করা হবে, ঠিক আছে। এবং তার আগে টেম্পোরারি বেসিসে করা হবে যখন তোমাদেরকে অর্থাৎ যে তোমাদের যখন চলছে কি বলে ওই ট্রেনিং চলবে তখন টেম্পোরারি বেসিসে একই জিনিস মানে টেম্পোরারি কিছু হয় না, ওইভাবেই করা হবে, ঠিক আছে। দ্য ক্যান্ডিডেটস হু হ্যাভ টেকেন হিন্দি অর উর্দু অ্যাজ এ সাবজেক্ট অফ ইন পেপার 3 and selected for any of the post under this combined competitive examination shall be required to pass a departmental examination in Bengali as specified in the West Bengal Service Rules 1953 during the period of probation for confirmation in the post and with provision of the West Bengal Services compulsory requirement of knowledge in Bengali for required to any or পোস্ট অর সার্ভিসেস রুল 2021, ঠিক আছে। অর্থাৎ যেটা বলছে বাংলা হিন্দি উর্দু যারা অপটেট করেছো তারা সেটার ক্ষেত্রে দক্ষ কিনা সেটা দেখার জন্যই তোমাদেরকে কম্পিটিটিভ এই যে এক্সামটা নেওয়া হবে, ঠিক আছে, যে হিন্দি উর্দু নেপালি যারা করেছে সেটার জন্য। নেক্সট বলছে যে ট্রেনিং অ্যান্ড এক্সামিনেশন, তারপর বলছে যে অ্যাপয়েন্টিং অথরিটি, তারপর ডিসচার্জ কিভাবে করা হবে, পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করছো, 19 তারিখ থেকে ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে এবং 250 টাকা করে ফর্ম ফিল আপ নিচ্ছে 20 টাকা প্রসেসিং ফি, অর্থাৎ টোটাল নিচ্ছে 270 টাকা। এসসির ক্ষেত্রে নিচ্ছে কোনো টাকা পয়সা নিচ্ছে না, শুধুমাত্র প্রসেসিং ফি নিচ্ছে, এবং এসটির ক্ষেত্রেও কোনো রকম টাকা পয়সা নিচ্ছে না, একেবারে জেনারেলের জন্য 250 এবং এসটির জন্য ফ্রি, ঠিক আছে। এইটা থাকছে তোমাদের পুরোপুরি নোটিফিকেশনটা। এবং তারপরও আবার আছে যে অনলাইন সাবমিশন কিভাবে করবে, অনলাইন সাবমিশন তোমরা তো জানো কিভাবে অনেকেই ফর্ম ফিল আপ করছোই, সেটার কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইটা রইলো তোমাদের আজকের ক্ষেত্রে, এবং যারা আরো যদি কোনো রকম প্রবলেম থাকে সেটার ব্যাপারে নিশ্চয়ই আমাকে জানিও, কমেন্ট সেকশনে জানিও, আমি সেইটা কিন্তু পরে সেটাকে দেখে নেবো, ঠিক আছে।